হ্যালো গাইস, আমি দেবজ্যোতি আর তোমরা দেখছো স্টাডি টাইম। ইতিহাসের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ আমি তোমাদের সামনে এসেছি। আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি? প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতত্ত্ব লেখো ও মুদ্রার গুরুত্ব নির্ণয় করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষার ক্ষেত্রেও এখান থেকে বিভিন্ন শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন আসে। আশা করছি তোমাদের সামনে এই টপিকটা আলোচনা করব এবং তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো যাই হোক, বেশি সময় নষ্ট না করে সরাসরি শুরু করা যাক আজকের আমাদের টপিক। দেখা যাক প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতত্ত্ব লেখ ও মুদ্রার কতটা গুরুত্ব ছিল। প্রথমে শুরু করা যাক প্রত্নতত্ত্ব দিয়ে। প্রত্নতত্ত্ব অর্থাৎ খনন কার্যের মাধ্যমে যে সকল ইতিহাসগুলো আমরা পাই বা পুরনো বিভিন্ন শিলা বা বিভিন্ন ঐতিহাসিক উপাদান থেকে, বই নয়, বই বাদে বিভিন্ন খনন কার্যের মাধ্যমে বা উদ্ধার করা মাটির তলা থেকে বা যে কোনো জায়গা থেকে ইটের মাধ্যম দিয়ে আদার্স যে কোনো কিছু মাটির তলা থেকে পেলাম, তার মধ্য দিয়ে আমরা যেই সকল ইতিহাস জানতে পারি সেইটাকেই বলা হচ্ছে প্রত্নতত্ত্ব। প্রাচীন ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আর এর মধ্যে লেখগুলি হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই তথ্য অন্যান্য তথ্যকে প্রমাণ করতে সাহায্য করে। কেমন ভাবে? আমরা অশোকের শিলালেখ পেলাম, শিলালেখ উদ্ধার করা হলো। কে উদ্ধার করছে জান অশোকের শিলালেখগুলোকে? অশোকের শিলালেখগুলোকে 1823 সালে উদ্ধার করছে জেমস প্রিন্সেপ। অশোকের শিলালেখগুলো ছিল হচ্ছে প্রাকৃত ভাষায়। এই শিলালেখগুলো উদ্ধারের মাধ্যমে আমরা বিভিন্ন, সেইখানে যে সকল লেখাগুলো রয়েছে সেই সকল লেখা দিয়ে আমরা কিন্তু বিভিন্ন তথ্য পাচ্ছি, যে তৎকালীন অবস্থা কি ছিল এই সকল বিষয়গুলো আমরা জানতে পারছি। সীমানা অবস্থা, রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, এই জন্য বলা হচ্ছে এই সকল প্রমাণগুলো পাচ্ছি আমরা, এই জন্যই বলা হচ্ছে এই লেখ তথ্যগুলি অন্যান্য তথ্যকে প্রমাণ করতে সাহায্য করে। এই লেখগুলি তৈরি হওয়ার পেছনে বিভিন্ন দ্রব্য ছিল, সেইগুলো কি? পাথর, লোহা, তামা, ব্রোঞ্জ, রূপা প্রভৃতি জিনিস ব্যবহার করা হতো এই সকল লেখগুলি লেখার জন্য। আর এই লেখগুলো লেখা হতো বিভিন্ন ভাষায়, যেমন পালি ভাষা, তামিল ভাষা, তেলেগু ভাষা, সংস্কৃত ভাষা, মালায়ালাম প্রভৃতি ব্যবহার করা হতো বিভিন্ন ভাষা লেখার জন্য। আর বর্ণমালার মধ্যে ব্রাহ্মী এবং খরিষ্টি ব্যবহার করা হতো। এই দুটো স্ক্রিপ্টে লেখা হতো, ব্রাহ্মী স্ক্রিপ্ট এবং খরিষ্টি স্ক্রিপ্টের মাধ্যমে। তবে আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, যে তোমরা অনেকেই জানো, অনেকে হয়তো জানো না, ভাষা স্ক্রিপ্টের মধ্যে ডিফারেন্স কতটা। যারা জানো খুব ভালো কথা, যারা জানো না তাদেরকে একটু বলছি। এটা মনে রেখো যে স্ক্রিপ্ট কি? স্ক্রিপ্ট হচ্ছে যেই হরফে লিখছি আমরা সেটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট, আর ভাষা, ভাষা হচ্ছে যেই ভাষায় আমরা কথা বলছি সেটা হচ্ছে ভাষা। যেমন উদাহরণ হিসেবে তোমাদেরকে বলতে পারি যে সংস্কৃত, সংস্কৃত হচ্ছে একটা ভাষা, আর এর স্ক্রিপ্ট কি? এটা হচ্ছে দেবনাগরী স্ক্রিপ্টে লেখা হচ্ছে, সংস্কৃত ভাষাটাকে দেবনাগরী স্ক্রিপ্টে লেখা হচ্ছে। আবার আবার হচ্ছে উর্দু, উর্দু হচ্ছে ভাষা, লেখা হচ্ছে কি? অ্যারোগিপ স্ক্রিপ্টে লেখা হচ্ছে। আর ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ কিন্তু একটা ভাষা, ইংলিশ ফ্রেঞ্চ দেখবে দুটোই এবিসিডি দিয়ে লেখা হয়। এবিসিডি, এটা কি স্ক্রিপ্ট বলা হচ্ছে এটাকে? এটা হচ্ছে রোমান স্ক্রিপ্ট, রোমান স্ক্রিপ্ট। আর ভাষা কি? ইংলিশ। দেখো ইংলিশ যেরকম ভাবে লেখা হয়, স্ক্রিপ্টটা বলছি, স্ক্রিপ্টটা কিন্তু এই এবিসিডি যেরকম দেখো হচ্ছে ইংলিশ আর ফ্রেঞ্চের ক্ষেত্রে কিন্তু দুটো সমানই। আর ভাষা কিন্তু দুটো আলাদা, কথা বলার স্টাইল দুটো আলাদা, কিন্তু স্ক্রিপ্ট এক। তো এটাই হচ্ছে ভাষা স্ক্রিপ্টের মধ্যে, আশা করছি বুঝতে পেরেছো। এই লেখকে দুটি ভাগে বিভক্ত করা যায়, এক হচ্ছে দেশি এবং দ্বিতীয় হচ্ছে বিদেশি। দেশীয় অর্থাৎ ভারতীয় লেখগুলির মধ্যে অশোকের লেখ হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 1837 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চ পদস্থ কর্মচারী এশিয়াটিক সোসাইটির সম্পাদক প্রিন্সেপ অশোকের লেখকে পাঠোদ্ধার করে, অশোকের লেখগুলি পাঠোদ্ধার করেন। এই লেখগুলি পাহাড়ে, স্তম্ভে এবং বিভিন্ন গুহায় পাওয়া গেছে। অশোকের রাজ্য সীমানা নির্ধারণের ক্ষেত্রে বা সেই রাজ্য সীমা বোঝার ক্ষেত্রে এই লেখগুলি আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেছিল। অশোক এই লেখগুলিতে নিজেকে দেবনাম প্রিয়
বা প্রিয়দর্শী হিসেবে উল্লেখ করেছিলেন। অর্থাৎ এই যে লেখগুলিতে অশোকের যেই সকল শিলালেখগুলি ছিল, এইখানে তো এই শিলালেখগুলিতে বিভিন্ন কথা অশোক লিখতেন। তার কলিঙ্গ যুদ্ধের বিবরণ থেকে তিনি ধর্ম কি, অশোকের যেই ধর্ম আমরা পরে পড়ব, সেই ধর্ম কি এই ব্যাখ্যা, এছাড়াও তার রাজ্যাভিষেকের কথা, তার রানীর কথা, কয়েদিদের কিরম শাস্তি দেওয়া হবে বা কোন সময় তাদেরকে মুক্ত করা হবে, সেই সকল কথা এই বিভিন্ন পিলারগুলোতে লেখা ছিল। আর তার নিচে অশোক কিন্তু নিজের নাম সম্রাট অশোক ব্যবহার করতেন না, সেখানে কি ব্যবহার করতেন, যে দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী, এই কথাটাই এখানে বলা হচ্ছে। আর তিনি প্রকৃতই যে অশোক, এই দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী তিনি যে অশোক, তা হায়দ্রাবাদের প্রাপ্ত একটি লেখ থেকে আমরা জানতে পারি। এই লেখগুলি থেকে অশোকের রাজ্য জয়, বৌদ্ধ ধর্মের প্রসার, ধর্ম বিজয় সম্পর্কে জানা যাচ্ছে। আর এগুলি হলো ইতিহাস রচনার ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল। এই লেখগুলিকে আরো একদিক থেকে দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে সরকারি এবং অন্যটি হলো বেসরকারি। সরকারি লেখগুলির মধ্যে রয়েছে প্রশস্তি। হরিসেনের সমুদ্রগুপ্ত সম্পর্কে এলাহাবাদ প্রশস্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক দলিল। বাণভট্টের হর্ষচরিত ও গুরুত্বপূর্ণ যদিও নিরপেক্ষ নয়। বাণভট্টের হর্ষচরিত একটি গুরুত্বপূর্ণ দলিল, তবে এইটি কিন্তু নিরপেক্ষ নয়। নিরপেক্ষতার অর্থ যে সব দিকে সমানভাবে লেখেনি, একজনকে সাপোর্ট করে তার হয়ে বেশিভাবে লেখা হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে এটা একটা নিরপেক্ষ দলিল নয়। সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি। শক রাজা মহাক্ষত্র রুদ্র দমনের জুনাগড় প্রশস্তি বিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও হতিগুম্ফা প্রশস্তি, দেওপাড়া প্রশস্তি, আইহোল প্রশস্তি, গোয়ালিয়র প্রশস্তি বিশেষ উল্লেখযোগ্য। এই সবগুলোকেই একটা দলিল হিসেবে ধরা হচ্ছে। এইগুলোর মাধ্যমে আমরা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে বিভিন্ন তথ্য পাচ্ছি। এরপর আমরা দেখব ভূমিদান সম্পর্কিত বিভিন্ন প্রশস্তি। ভূমিদান বিষয়ক দলিল থেকে বিভিন্ন রাজাদের রাজত্বকালের অর্থসামাজিক অবস্থা, বংশ তালিকা ইত্যাদি সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। গুপ্ত যুগ এবং তার পরবর্তীকালে ভূমিদান বিষয়ক দলিলগুলি থেকে আমরা ভারতের সামন্ততন্ত্রের উদ্ভবের কথা জানতে পারছি। কোথা থেকে জানতে পারছি? ভূমিদান বিষয়ক জমিগুলি থেকে রাজার রাজত্বকালের অর্থনৈতিক সামাজিক অবস্থা, বংশ তালিকা সম্পর্কে আমরা জানতে পারছি। গুপ্তযুগ এবং তার পরবর্তীকালে ভূমিদান বিষয়ক দলিলগুলো থেকে আমরা সামন্ততন্ত্রের উদ্ভবের কথাও জানতে পারছি। এই সকল সরকারি প্রশস্তিগুলি ছাড়া বেসরকারি প্রশস্তিগুলির সংখ্যাও কোনো অংশে কম ছিল না। এগুলির বেশিরভাগই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কিত তথ্য। গুপ্ত যুগের পরে এই সমস্ত বেসরকারি প্রশস্তিগুলি বেশিরভাগই ব্রাহ্মণ ধর্ম সম্পর্কে রচিত। সংস্কৃত ভাষা অত্যন্ত ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে এই সকল লেখগুলিতে। বৈদেশিক লেখগুলির মধ্যে আমাতোলিয়া পাওয়া অর্থাৎ এশিয়া মাইনরের হিটাইট রাজাদের লেখ বিশেষভাবে উল্লেখের দাবি করে। এই লেখ থেকে আর্য নামের রাজাদের এবং তাদের সঙ্গে বিভিন্ন সন্ধির কথা উল্লেখ পাওয়া যায় এবং সেইগুলো সম্পর্কে আমরা জানতে পারি। এই লেখতে বিভিন্ন আর্য দেবতা যেমন ইন্দ্র, বরুণ, মিত্র প্রভৃতির নাম উল্লেখ পাওয়া গেছে। বেইস্তান লেখ থেকে জানা যায় যে পাঞ্জাব গান্ধার পারস্য সাম্রাজ্যের অন্তর্গত ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের প্রাচীনকাল থেকেই সম্পর্ক গড়ে উঠতে শুরু হয়েছিল। আর এগুলি জানা যায় কম্বোডিয়া, চাম্পা, জবদ্বীপ প্রভৃতি অঞ্চলের প্রাপ্ত লেখগুলি থেকে। এবার দেখব হচ্ছে মুদ্রা। ইতিহাস জানতে এই মুদ্রা কতটা আমাদেরকে সাহায্য করছে। প্রাচীন ভারতের
অসংখ্য সংখ্যক মুদ্রা পাওয়া গেছে। প্রাচীন ভারতে অসংখ্য সংখ্যক মুদ্রা পাওয়া গেছে। এই মুদ্রা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক দলিল। বিভিন্ন জায়গা খনন করে এই সকল মুদ্রা পাওয়া গেছে। প্রাচীনকালে আধুনিক কালের মতন কাগজের টাকার প্রচলন ছিল না। সাধারণত বিভিন্ন ধাতু যেমন তামা, রূপো, সোনা, সীসা প্রভৃতির মুদ্রা পাওয়া গেছে। এই মুদ্রাগুলি থেকে বিভিন্ন রাজাদের নাম ছাড়াও আর্থিক অবস্থার কথাও আমরা জানতে পারি। তারিখ নেই অথবা রাজার নাম রয়েছে এই ধরনের মুদ্রাও আমরা দেখতে পেয়েছি। তৎকালীন সময়ে সোনার মুদ্রাগুলো আর্থিক সমৃদ্ধির কথা বলে যায়। আবার অন্যান্য কম দামের মুদ্রা আর্থিক দুরবস্থার কথাও স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ যেই রাজ্যে যেই সময় অর্থনৈতিক অবস্থা খুব ভালো তখন হচ্ছে সোনার মুদ্রা দেখা যাচ্ছে, আবার অর্থনৈতিক অবস্থা খারাপ হলে সোনা বাদে অন্যান্য ধাতুর মুদ্রাও দেখা যাচ্ছে। মুদ্রায় খোদিত বিভিন্ন দেবদেবীর মূর্তি প্রাচীন ভারতের ধর্ম জ্ঞান সম্পর্কে আমাদেরকে জানতে সাহায্য করছে। এই মুদ্রাগুলি ছিল ধর্মীয় দিক থেকে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ। এই মুদ্রা প্রাপ্তির স্থান থেকে আমরা দুটি ভাবে উপকৃত হয়েছি। প্রথমত, মুদ্রা থেকে এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের ব্যবসায়িক সম্পর্ক কিরূপ ছিল সেইগুলো আমরা বুঝতে পেরেছি অথবা জানতে পেরেছি। ভারতের সঙ্গে পশ্চিম এশিয়া রোমের সঙ্গে বাণিজ্য সম্পর্ক প্রাচীন কাল থেকেই ছিল, তা আমরা কোথা দিয়ে জানতে পারছি? এই মুদ্রাগুলি। দুটো জায়গায় যদি আমরা ছোট উদাহরণ হিসেবে বলছি যে বুঝতে গেলে যে ওয়েস্ট বেঙ্গলে যেই মুদ্রা রয়েছে বাংলাদেশে আমাদের পাশের দেশ তার মুদ্রা এক নয়। ট্রেড রিলেশন হচ্ছে বলেই তো এখানের মুদ্রা বাংলাদেশে পাওয়া যাবে বা বাংলাদেশের মুদ্রা এখানে পাওয়া যাবে। তো এইভাবেই যে তৎকালীন সময় যত দূরে দূরে একই মুদ্রা পাওয়া গেছে যে সেইটা থেকে আমরা বুঝতে পারছি যে সেখানে ব্যবসায়িক সম্পর্ক ছিল। দ্বিতীয়ত, দেশীয় বিদেশীয় রাজাদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় এই মুদ্রার মধ্যে দিয়ে। যেমন উদাহরণ হিসেবে মুদ্রার দ্বারা কুষাণ রাজা প্রথম কদফিসের সঙ্গে রোমান সম্রাট ক্লডিয়াসের সম্পর্কের কথা জানতে পারি এই মুদ্রার মধ্যে দিয়ে। অর্থাৎ কাল নির্ণয়ের ক্ষেত্রেও এই মুদ্রা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে। ভারতে খুব সম্ভবত ব্যাক্ট্রিয় গ্রিকরাই রাজার নাম খোদাই করা মুদ্রার প্রচলন করেছিল। শক এবং অন্যান্য বিদেশি শাসকেরা গ্রিক মুদ্রার অনুকরণ করেছিলেন। মুদ্রা আমাদের প্রাচীন ভারতবর্ষের প্রচলিত রাজতন্ত্র কিংবা প্রজাতন্ত্র ইত্যাদি শাসন সম্পর্কে আলো দান করেছেন। অর্থাৎ মুদ্রার মাধ্যমে আমরা এই সকল বিষয়গুলো জানতে পারছি। মুদ্রা বিভিন্ন রাজার আর্থিক সংগতি, বিজয়, ধর্মপ্রচার এবং ব্যক্তিগত আচার ব্যবহারেরও পরিচয় পাওয়া গেছে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে সমুদ্রগুপ্তের মুদ্রার ওপর বীণাবাদনের মূর্তি এ বিষয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর মুদ্রার গুরুত্ব ক্রমশ হ্রাস পেতে থাকে। পরবর্তীকালে মুদ্রা পাওয়া গেছে বাংলাদেশের সমতট হারিকেল অঞ্চলে। গুপ্ত যুগের পরবর্তীকালে কয়েকটি মাত্র মুদ্রা পাওয়া গেছে, আর এর থেকেই প্রমাণ হয় যে তৎকালীন সময়ে ধীরে ধীরে ব্যবসায়িক অবনতিও ঘটছিল। তো যাই হোক, অর্থাৎ কি হলো, যখনই এই যে মুদ্রার অবনতি হচ্ছে তার মানে কি সেখান থেকেই বোঝা যাচ্ছে যে ব্যবসায়িক অবনতিও হবে অথবা রাজ্যের আস্তে আস্তে খারাপ দিক এগিয়ে আসছে। ওই আগেরটা বললাম না, স্বর্ণ মুদ্রা বা অন্যান্য কম দামি ধাতুর মুদ্রা থেকেই বোঝা যায় যে যেই রাজ্যের সমৃদ্ধি যত বেশি, যদি বেশি সমৃদ্ধি হয় সোনার মুদ্রা হবে, আর যদি সমৃদ্ধি কমতে থাকে বিভিন্ন মুদ্রার কোয়ালিটিও কমতে থাকবে। তো এই থেকেই সবকিছু বোঝা যাচ্ছে যে রাজ্যের অবস্থা কেমন, ব্যবসায়িক রিলেশন কেমন হচ্ছে, টোটাল ব্যাপারটা। তো যাই হোক, আজকের আমাদের টপিক কি ছিল? প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতত্ত্ব লেখ ও মুদ্রার গুরুত্ব নির্ণয় করো। আমরা নির্ণয় করলাম, এই নির্ণয় তোমাদের কেমন লেগেছে? তোমরা তোমাদের মতামত আমাদের
অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন তারা এই লাল সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করে নিও। তবে আরও একটি কথা, ইতিহাস ও অন্যান্য বিষয় সম্পর্কিত বিভিন্ন ক্লাস আমাদের চ্যানেল স্টাডি টাইমে আমরা করাতে থাকি। তোমরা তোমাদের প্রয়োজন মতন বিভিন্ন টপিক আমাদের থেকে খুব সহজেই পেয়ে যেতে পারো। আর যদি তোমাদের কোনো নতুন টপিক প্রয়োজন হয়, তোমরা সেই টপিকটিও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো। আমরা অবশ্যই তোমাদের সেই পছন্দের টপিক তুলে ধরার চেষ্টা করব। তবে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে কোনো এক নতুন বিষয়, কোনো এক নতুন আলোচনার মাধ্যমে।